হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ সিদ্দিক আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নেই আমরা এই অধ্যায়ে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে যদি আমরা দেখি, সবার প্রথম টপিক হলো আমাদের মৌল, যেখানে আমরা সাধারণত মৌলিক ও যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থের যে প্রতীকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমাদের দ্বিতীয় যে টপিকটি আছে সেটি হচ্ছে অণু এবং পরমাণু। তো সেখানে ক্ষেত্রে আমরা পরমাণুর পরিচিতি, পরমাণুর কণিকা, সংকেত, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। আমাদের তৃতীয় টপিকটি হলো আণবিক ভর এবং পারমাণবিক ভর। তো এখানে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কি জিনিস, গড় আপেক্ষিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমাদের পরবর্তী টপিক হচ্ছে পরমাণুর মডেল, যেখানে আমরা বিভিন্ন ধরনের মডেল গুলো নিয়ে আলোচনা করব। তার ভিতরে উল্লেখযোগ্য হলো রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল এবং তাদের সীমাবদ্ধতা সম্পর্কে। এরপরে আমাদের আছে শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, সেখানে আমরা বিভিন্ন প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় এবং এর যে ব্যতিক্রম নিয়মগুলো আছে এগুলো সম্পর্কে জানবো। এবং এরপরে আমাদের আইসোটোপ, আইসোটন, আইসোবার এগুলো নিয়ে আলোচনা আছে এবং সবশেষে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার নিয়ে আলোচনা আছে। তো সবার প্রথমেই আমরা যদি একটু শুরু করি মৌল নিয়ে, সেখানে ক্ষেত্রে আমরা সংজ্ঞায় দেখতে পাচ্ছি, যেখানে আমাদের সংজ্ঞায় লেখা আছে যে যে পদার্থ রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। তো এটা বোঝার জন্য আমরা আগে একটু একটা এক্সাম্পলের কথা চিন্তা করি। দেখুন এখানে ক্ষেত্রে আমাদের কি আছে, একটা গোল্ড আছে। তো এই যে স্বর্ণের যে বারটা আমাদের এখানে ক্ষেত্রে আছে, আমরা যদি এটাকে ভাঙি, এটাকে আমরা গোল্ড ছাড়া আর কিছুই পাবো না। অর্থাৎ এই পদার্থটাকে ভাঙলে আমাদের শুধুমাত্র গোল্ড ব্যতীত আর অন্য কোনো কিছু পাওয়া সম্ভব না। তাহলে এখানে ক্ষেত্রে সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে এই যে সকল পদার্থগুলোকে রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে সেই পদার্থ ব্যতীত, যেমন গোল্ডকে ভাঙলে আমরা গোল্ড ব্যতীত আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা কি বলে, মৌলিক পদার্থ বলে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। তো এখানে ক্ষেত্রে বলা আছে যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে আমরা কি বলে, যৌগিক পদার্থ বলে। যেমন আমরা যদি একটু উদাহরণের ক্ষেত্রে লক্ষ্য করি, আমরা যদি একটু পানির কথা চিন্তা করি, আমরা জানি পানিতে দুইটা হাইড্রোজেন থাকে এবং একটা অক্সিজেন থাকে, অর্থাৎ পানির সংকেত হচ্ছে H2O। তো এই যে পানির সংকেত আছে H2O, তাহলে এখানে ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আলাদা আলাদা আমার এখানে ক্ষেত্রে হাইড্রোজেন একটা আলাদা মৌলিক পদার্থ এবং অক্সিজেন একটা আলাদা মৌলিক পদার্থ। তাহলে দুইটা মৌলিক পদার্থ অর্থাৎ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যখন কোনো একটা নতুন যৌগ উৎপন্ন হয়, যেমন পানি উৎপন্ন হলো, সেটাকে আমরা কি বলতেছি, যৌগিক পদার্থ বলতেছি। আচ্ছা, তো আমাদের পরবর্তীতে বলা আছে মৌল অর্থাৎ মৌলিক পদার্থকে ভাঙা হলে শুধুমাত্র মৌলিক পদার্থটাই পাওয়া যায়, যেমন স্বর্ণ ভাঙলে স্বর্ণ ব্যতীত আর কিছুই পাওয়া যায় না। তো এই পর্যন্ত যদি আমরা একটু মৌলিক পদার্থের কথা চিন্তা করি, তাহলে আমাদের মৌলের সংখ্যা এই পর্যন্ত আবিষ্কৃত 118টি। তার মধ্যে 98টি মৌল প্রকৃতিতেই বিদ্যমান এবং অবশিষ্ট মৌলগুলো সাধারণত আমরা গবেষণাগারে উৎপন্ন করে থাকি। তো যে সকল মৌলগুলোকে আমরা গবেষণাগারে উৎপন্ন করে থাকি সেই সকল মৌলকে মানুষ বলা হয় হলো কৃত্রিম মৌল। তো এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আমাদের বলা আছে যে মানব দেহে 26টি ভিন্ন ভিন্ন মৌল বিদ্যমান, অর্থাৎ আমাদের যে মানব দেহ আছে সেখানে মানব দেহটা গঠনে আমাদের 26টি ভিন্ন ভিন্ন মৌল আলাদা আলাদা ভাবে বিদ্যমান আছে। এবং বলা আছে যে অপরদিকে যৌগিক পদার্থগুলো ভাঙলে আমরা ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যায়, যেমন কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা ভাঙি, সেক্ষেত্রে আমরা দেখবো যে কার্বন এবং অক্সিজেন এই দুটি মৌল পাওয়া যাচ্ছে। তো এইখানে কার্বন এবং অক্সিজেন আলাদাভাবে দুটি মৌলিক পদার্থ। তো এইভাবে ওই যে সংজ্ঞার ক্ষেত্রে আমরা তখন দেখছিলাম যে একাধিক মৌলিক পদার্থ থাকবে যৌগিক পদার্থের ভিতরে, এই কারণে এই পদার্থগুলোকে আসলে কি বলা হয়, যৌগিক পদার্থ বলা হয়। আচ্ছা, তো এখানে বলা আছে যে যৌগের ধর্ম সাধারণত মৌলের চেয়ে আলাদা হয়, অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের যে ধর্ম আছে আলাদা আলাদা, তাদের থেকে আমাদের যে যৌগটা উৎপন্ন হয়েছে কার্বন ডাই অক্সাইড, তাদের ধর্মটা সাধারণত একদম আলাদা হবে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী টপিক হচ্ছে মৌলের প্রতীক। তো এটার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে সেখানে ক্ষেত্রে আমরা প্রথমে সংজ্ঞাটা যদি একটু দেখি, তাহলে সেখানে বলা আছে দেখুন যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। অর্থাৎ আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো দুইটা কথা বলা আছে, একটা হলো ইংরেজি কথা বলা আছে এবং হলো একটা ল্যাটিন কথা বলা আছে। অর্থাৎ আমাদের যে পর্যায় সারণী আছে, আমরা জানি সেখানে 118টা মৌল আছে। সেই 118টা মৌলের যে যখন নামকরণ করা হয়েছে, সেই নামকরণ করার ক্ষেত্রে কিছু কিছু নাম আসলে ইংরেজি নাম থেকে নেওয়া হয়েছে এবং কিছু কিছু নাম ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। তো ওই যে ইংরেজি নাম বা ল্যাটিন নামের থেকে যে নেওয়া হয়েছে, তাদের যে সংক্ষিপ্ত রূপটা আছে সেটাকে আমরা প্রতীক বলি। যেমন আমরা যদি একটু পর্যায় সারণীর দিকে লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যেমন এখানে ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, হাইড্রোজেন আছে, লিথিয়াম, সোডিয়াম, এগুলো ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রত্যেকটা পরমাণু যখন প্রকাশ করছে হাইড্রোজেনের যে পুরো নামটা আছে সেই পুরো নামের সংক্ষিপ্ত একটা রূপ প্রকাশ করছে।
লিথিয়ামের যে সম্পূর্ণ নামটা আছে সেই সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত একটা রূপ প্রকাশ করছে। এই কারণে এই যে কোনো একটা নামের সংক্ষিপ্ত রূপ যখন প্রকাশ করতেছে সেটা আসলে প্রতীক নামে পরিচিত হচ্ছে। এই যে মৌলের প্রতীক আছে সেই প্রতীকগুলো লেখার ক্ষেত্রে বেশ কিছু আমাদের নিয়ম অনুসরণ করতে হয়। তো তার ভিতরে আমরা যদি একটু নিয়মগুলো লক্ষ্য করি তাহলে সেখানে ক্ষেত্রে বলা আছে যে ১ নাম্বার নিয়মে বলা আছে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লিখতে হয়। অর্থাৎ আমাদের একটা মৌলের যে ইংরেজি নাম থাকবে তার প্রথম অক্ষরটা দিয়ে আমরা সাধারণত প্রতীকটা লিখব। তো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। অর্থাৎ যখন আমরা প্রতীক লিখবো তখন ওই যে ইংরেজি বর্ণমালাটা লিখবো সেটা বড় হাতের অক্ষরে লিখতে হবে। আচ্ছা, এরপর আমাদের ২ নাম্বারে যে নিয়মটা আছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি বলা আছে ২ বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর যদি একই হয়, অর্থাৎ আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করি, এখানে দেখুন কার্বনের ইংরেজি নাম হলো CaRBON, অর্থাৎ এই অবস্থায় তার প্রথম অক্ষর C। এরপরে যদি আমরা কোবাল্টের কথা চিন্তা করি তাহলে সেখানে তার সংকেত হলো COBALT, তাহলে এইটারও প্রথম অক্ষর C। তাহলে এখানে ক্ষেত্রে বলা আছে যে ২ বা ততোধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হলে প্রথম মৌলের নাম ইংরেজি প্রথম অক্ষর এবং অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটিতে ২টি অক্ষর লেখা হয়। যেমন কার্বনের যেহেতু প্রথমে আছে এবং প্রথমে এর নামটা সি দিয়ে শুরু হয়েছে, এই কারণে এর সংকেতটা আমরা শুধুমাত্র সি দিয়ে প্রকাশ করি। তো পরবর্তীতে কোবাল্টের ক্ষেত্রে সেটাকে আমি আর সি দিয়ে প্রকাশ করতে পারতেছি না, তাহলে দুইজনের সংকেত একই হয়েছে। এই কারণে পরবর্তীগুলোতে আমাকে কমপক্ষে কয়টা অক্ষর নিতে হয়, ২টা অক্ষর নিয়ে প্রকাশ করতে হয়। অর্থাৎ এখানে ক্ষেত্রে প্রকাশ করা হয়েছে সি এবং ও। তো যখন আমরা ২টা অক্ষর নিয়ে প্রকাশ করব সেই অবস্থায় আমরা প্রথম অক্ষরটা বড় হাতে লিখবো এবং পরের অক্ষরটা ছোট হাতের অক্ষরে লিখবো। এরপর আমাদের ৩ নম্বরে যে নিয়মটা বলা আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে বলা আছে কিছু মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের যে সংকেত আছে Na, এটা আসলে ইংরেজি নাম থেকে আসে না, এটা নাম আসছে আপনার ল্যাটিন নাম থেকে। যেমন সোডিয়ামের ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম, তো সেখানে ক্ষেত্রে ওই যে ন্যাট্রিয়ামের প্রথম অক্ষর Na, এখান থেকে আমার সোডিয়াম নামকরণটা হয়েছে। একইভাবে কপারের কথা যদি আসি তাহলে সেখানে ক্ষেত্রে এটার নামটা আমার ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। তো এই কারণে বলা আছে যে কিছু কিছু মৌলের আসলে প্রতীকগুলোর নামগুলো ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে অণু পরমাণু। তো আমরা প্রথমে একটু সংজ্ঞাটা দেখে নিই। আমাদের যদি প্রথমে পরমাণুটা বুঝতে পারি তাহলে আমাদের কাছে অণু বোঝাটা সহজ। এই কারণে আমরা পরমাণুর সংজ্ঞাটা একটু দেখে নিই। এখানে বলা আছে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অর্থাৎ আমাদের যে পদার্থগুলো আছে সেই পদার্থের একদম ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলি? পরমাণু বলি। এতে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান থাকে। এভাবে প্রতিটি মৌলের পরমাণুতে তার ধর্ম গুণাগুণ বিদ্যমান থাকে। তো এবারে আমাদের ২ নম্বরে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে ২ বা ততোধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে আমরা অণু বলি। অর্থাৎ যখন আমরা একটা পরমাণুর কথা চিন্তা করব, যেমন আমরা যদি এখানে দেখি পর্যায় সারণীতে যে ১১৮টা মৌল আছে এগুলা প্রত্যেকটা এক একটা পরমাণু। তো যখন এক বা একাধিক পরমাণু, ২ বা ততোধিক পরমাণু যখন একত্রে যুক্ত হয়ে যাবে তখন সেই জিনিসটাকে আমরা আসলে কি বলবো? তাকে আমরা অণু বলবো। তো পরমাণুগুলো এককভাবে পরিবেশে বিরাজ করতে পারে না, এজন্য এরা অণু গঠন করে। অর্থাৎ আমাদের যে প্রকৃতি আছে সেখানে আসলে পরমাণুর কোনো অস্তিত্ব নাই, সেখানে সাধারণত পরমাণু আকারে বিরাজ করতে পারে না, এই জন্য এরা অণু গঠন করে এবং সেইভাবে বিরাজমান করে। তো যেমন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে সেখানে ক্ষেত্রে অক্সিজেনের কথা যদি একটু চিন্তা করি তাহলে এখানে যেমন ২টা অক্সিজেন পরমাণু একত্রে যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু গঠন করছে। তো এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে যদি একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় তাকে আমরা বলি হলো মৌলের অণু। অর্থাৎ এখানে অক্সিজেনকে ভাঙলে আমি অক্সিজেন, ২টা অক্সিজেন পাবো, এখানে অক্সিজেন ব্যতীত অন্য কিছু পাইতেছে। তবে যদি ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে তাকে আমরা বলবো যৌগের অণু। তো যেমন H2O অর্থাৎ পানির সংকেত, সেখানে আমরা একটু আগেই দেখছিলাম যে পানির সংকেত ২টা আছে, হাইড্রোজেন, একটা আছে অক্সিজেন। অর্থাৎ এখানে পানিকে ভাঙলে আমরা ২টা ভিন্ন ভিন্ন পরমাণু পাইতেছি। এই কারণে এই ধরনের অণুগুলোকে বলা হচ্ছে যৌগের অণু এবং যখন আমি একই পরমাণু পাবো সেই ধরনের অণুগুলোকে আমার বলা হচ্ছে মৌলের অণু। আচ্ছা, এর পরবর্তী আমাদের যেই টপিকটা আছে সেটা হচ্ছে সংকেত। তো সংকেতের কথার ক্ষেত্রে সবার প্রথমে আমরা সবগুলোর মধ্যে একটু সংখ্যাটা জেনে নিই। কারণ দেখো এখানে ক্ষেত্রে আমাদের যে সংখ্যাগুলো আছে এই অধ্যায়ে, সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমাদের জানি আমরা জ্ঞানমূলক প্রশ্নে আসে। তাছাড়া আমাদের এমসিকিউ গুলো যদি আমরা খুব ভালোভাবে বুঝতে চাই তাহলে এই সংখ্যা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। তো সংকেতের কথা যদি আমরা দেখি তাহলে এখানে বলা আছে যে কোন মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা আসলে কি বলি? সংকেত বলি। তাহলে মনে রাখা লাগবে যেখানে কিসের কথা বলছে? মৌলের অথবা যৌগের অণুর যে সংক্ষিপ্ত রূপ সেটাকে আমরা কি বলি? সংকেত বলি। যেমন আমরা যদি একটা উদাহরণের কথা দেখি তাহলে এখানে বলা আছে একটা অণুকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতে মূলত সংকেত ব্যবহার করা হয়। যেমন হাইড্রোজেনের একটা অণুকে প্রকাশ করতে আমরা H2 ব্যবহার করা হয়। তাহলে এই যে H2 জিনিসটা আছে, এই H2 টা হলো হাইড্রোজেনের সংকেত। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুতে দুটি হাইড্রোজেন, মানে হাইড্রোজেন অণুতে আমাদের আসলে দুটি হাইড্রোজেন পরমাণু আছে এইভাবে। তাহলে H2 আমার আসলে কি প্রকাশ করতেছে? সংকেত প্রকাশ করতেছে।
আচ্ছা, তো এরপরেই যেই জিনিসটা আমাদের আছে এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এখান থেকে শুরু কইরা আমাদের যখন আমরা পারমাণবিক যখন মডেলগুলো পড়বো, পরমাণুর মডেলগুলো পড়বো, সেখানে রাদারফোর্ড মডেল পড়বো বা বোর পরমাণু মডেল পড়বো, সেগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো জানা, আমাদের বেসিক জিনিসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো শুধু এখন না, তোমাদের পরবর্তী যে শিক্ষাক্রম আছে, তোমরা দশম শ্রেণীতে ওঠো বা নবম শ্রেণীতে যারা আছো, কিংবা যখন তোমরা কলেজ লাইফে যাবা, দেখবা সব জায়গায় এটা নিয়ে আলোচনা করা আছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট পরমাণুর গঠন বোঝার জন্য। তো আমরা যদি দেখি, আমরা জানি পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলি? পরমাণু বলি। সেই পরমাণুকে যদি আমরা ভাঙি, তাহলে পরমাণুকে ভাঙলে আমরা তিনটা জিনিস পাই। একটা পাই হলো ইলেকট্রন, একটা আমাদের প্রোটন, এবং একটা হলো নিউট্রন। তো এই তিনটি কণিকা আমার পরমাণুর ভিতরে আছে। তো সেখানে আমরা যদি তাদের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা ভাবে দেখি, সবার প্রথমে আমরা একটু ইলেকট্রনের বৈশিষ্ট্যগুলো দেখার ট্রাই করি। ইলেকট্রনের ক্ষেত্রে বলা আছে যে পরমাণুর যে মূল কণিকা ঋণাত্মক আধান বিশিষ্ট তাকে আমরা ইলেকট্রন বলি। তাহলে মনে রাখবা, একটা পরমাণুর ভিতরে ঋণাত্মক আধান বিশিষ্ট যে কণিকাটা থাকে তাকে আমরা নাম দিয়েছি হলো ইলেকট্রন। তো এটার বৈশিষ্ট্যগুলো যদি দেখি, তাহলে সেখানে বলা আছে এটি একটি ঋণাত্মক আধান বিশিষ্ট, এর আধানের পরিমাণ -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, এইটা কিন্তু একটা ইলেকট্রনের প্রকৃত আধানের পরিমাণ -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তো একে যখন আমরা প্রকাশ করব তখন ই মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। তো এর আপেক্ষিক আধানের কথা যদি চিন্তা করি, সেটা হলো -1। তো দেখো, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে কিন্তু বলা আছে আপেক্ষিক আধান। এখানে আমরা প্রথমে যে আধানের পরিমাণটা পড়ছি, এটা কিন্তু প্রকৃত আধান। আমাদের এমসিকিউ তে সাধারণত দুই ধরনের কথা বলা থাকে। তো এই জিনিসটা আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে যে আসলে আমাদের কোন ধরনের কথাটা বলা আছে। যদি আমাদের প্রকৃত আধানের কথা বলা থাকে, তাহলে আমাদের অপশন দাগাতে হবে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তবে যদি আমাদের আপেক্ষিক আধানের কথা বলা থাকে, তাহলে কিন্তু আমাদের -1 হবে। দেখো, আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে আপেক্ষিক কথাটা বলা আছে, আপেক্ষিক জিনিসটা আসলে কি? আপেক্ষিক জিনিসটা আসলে কারো সাপেক্ষে চিন্তা করা। তো আমরা যখন তিনটা পদার্থের বৈশিষ্ট্য, মানে তিনটা মৌলিক কণিকার বৈশিষ্ট্যই পড়বো, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তখন আমরা আসলে বুঝতে পারবো যে কার সাপেক্ষে আমরা জিনিসগুলোকে চিন্তা করতেছি, সেই জিনিসটা। আচ্ছা, এখানে ক্ষেত্রে আমাদের এখানে আরো একটা কথা বলা আছে যে একটা ইলেকট্রনের আপেক্ষিক ভর বলা আছে 0। আসলে একটা ইলেকট্রনের ভর সাধারণত প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় এতটাই কম যে এই কারণে ওর আপেক্ষিক ভরটাকে আমরা ওদের সাপেক্ষে চিন্তা করি 0। তাহলে আমাদের মনে রাখতে হবে একটা ইলেকট্রনের প্রকৃত আধানের পরিমাণ -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, এবং তাদের ইলেকট্রনের আপেক্ষিক আধানের পরিমাণ -1, এবং তার আপেক্ষিক ভরের কথা যদি চিন্তা করি, সেটা হবে 0। তো ইলেকট্রনের ভর এবং প্রোটনের, এখানে যেমন একটা কথা বলা আছে যে একটা ইলেকট্রনের ভর সেটা প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় 1840 গুণ কম। তার মানে আমরা যতক্ষণ দেখবো যে প্রোটন এবং নিউট্রনের ভর, সেখানে আমরা আসলে দেখতে পাবো যে একটা প্রোটন এবং একটা নিউট্রনের ভরই আসলে অনেক কম, সেখানে তাদের তুলনায়ও 1840 গুণ কম। এই কারণে কিন্তু আসলে এই যে ইলেকট্রনের আপেক্ষিক ভরটা যখন ধরা হয়েছে, তখন কিন্তু আপেক্ষিক ভরটা 0 চিন্তা করা হয়েছে। আচ্ছা, একটা ইলেকট্রনের যদি আমরা প্রকৃত ভর দেখি, তাহলে একটা ইলেকট্রনের প্রকৃত ভর হলো 9.11 ইন্টু 10⁻21 কিলোগ্রাম। তো সেখানে যদি আমরা সরি সরি এখানে ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হলো যে একটা ইলেকট্রনের প্রকৃত ভর 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আর যদি সেটাকে আমরা কিলোগ্রামে নেই, তাহলে সেখানে ক্ষেত্রে সেটা হবে হলো 9.11 ইন্টু 10⁻31 কিলোগ্রাম। কারণ আমরা জানি যে 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়। সেই কনভার্সন অনুযায়ী এই জিনিসটা তখন আমাদের কিলোগ্রামে নিলে 10⁻31 হবে। তাইলে দেখো, আমরা যদি কিলোগ্রামের কথা চিন্তা করি, তাহলে সেখানে ক্ষেত্রে 10⁻31, অর্থাৎ 0-র পরে আমি 31টা 0 দেবো, তারপরে আমার এই 9.11 জিনিসটা থাকতেছে। সেটা আসলে অনেক কম, আমি অলমোস্ট 0 ধরতে পারি। এই কারণে এই যে আপেক্ষিক ভরগুলো আসলে 0 চিন্তা করা হয়। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, তাহলে সেখানে ক্ষেত্রে বলা আছে আমাদের পরবর্তী যে বৈশিষ্ট্য আছে সেটা হলো প্রোটন নিয়ে আলোচনা করা আছে। তো প্রোটন কি জিনিস? পরমাণুর যদি মূল কণিকা ধনাত্মক আধান বিশিষ্ট হয়, তাকে আমরা প্রোটন বলি। অর্থাৎ প্রোটন হলো এমন একটা মূল কণিকা যার আধান হবে ধনাত্মক আধান বিশিষ্ট। তো এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি আসি, তাহলে সেখানে প্রথমেই বলা আছে এটি ধনাত্মক আধান বিশিষ্ট, এর আধানের পরিমাণ বলা আছে +1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে আমরা যদি একটু ইলেকট্রনের সাথে তুলনা করি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে ইলেকট্রনের চার্জ কিন্তু দেখো 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব, এবং এটা হলো 1.67 ইন্টু 10⁻19 কুলম্ব, অর্থাৎ অলমোস্ট সেম। অর্থাৎ আমরা যখন আসলে চার্জ গুলো লিখি, তখন হলো 1.6 পর্যন্তই লিখি, 7 এটা আসলে লিখি না। তাহলে দুটার চার্জকে আমি অলমোস্ট সেম করতে পারি। এবং দেখো, সেখানে ক্ষেত্রে একটার চার্জ জাস্ট মাইনাস হয়, আর একটার চার্জ হলো আমাদের পজিটিভ হয়। তাহলে এটাও আমি চিন্তা করতে পারি +1.60 ইন্টু 10⁻19 কুলম্ব, এইভাবে চিন্তা করতে পারি। তাহলে সেখানে দুজনের চার্জের মান এক, জাস্ট শুধুমাত্র একজনের চার্জ হবে মাইনাস এবং আরেকজনের চার্জ হবে প্লাস। এটা
এত কুলাম। তো এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি এবং হলো এর আপেক্ষিক আধানের কথা যদি চিন্তা করি তাহলে আপেক্ষিক আধান হলো +1। অর্থাৎ এই যে আধান আমি বলছিলাম যে আপেক্ষিক জিনিসটা হলো কারো সাপেক্ষে চিন্তা করা। অর্থাৎ আমরা এখানে যত কিছু চিন্তা করতেছি আমরা চিন্তা করতেছি প্রোটনের সাপেক্ষে। তো প্রোটনের সাপেক্ষে প্রোটনের চার্জ গুলোকে যদি চিন্তা করি তাহলে সেটা হবে +1। তো প্রোটনের সাপেক্ষে যখন আমি ইলেকট্রনের চার্জটাকে চিন্তা করতেছি তখন সেটা হয়ে যাইতেছে -1। আর এর যদি আপেক্ষিক ভরের কথা চিন্তা করি এটাও প্রোটনের ভরের সাপেক্ষে চিন্তা করা হয়েছে। তো এটা হলো তোমার 1 হয় আপেক্ষিক ভর, যেখানে আমরা ইলেকট্রনের আপেক্ষিক ভর দেখছিলাম 0। তো এর যদি প্রকৃত ভরের কথা যদি দেখি তাহলে সেখানে ক্ষেত্রে প্রকৃত ভর হবে 1.673 × 10⁻²৪ গ্রাম, অথবা কিলোগ্রামে নিলে 1.673 × 10⁻²৭ কিলোগ্রাম। তো এই যে এখানে কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে আমাদের যে লাইনগুলো লেখা আছে এখানে প্রত্যেকটা লাইন আমি যেগুলো পড়াইতেছি তার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ হয়, প্রত্যেকটা লাইন থেকে তোমাদের বর্ণনামূলক যখন কোশ্চেন লিখতে হয় তখন এখান থেকে ধারণা থাকতে হয়, এবং হলো আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সেখান থেকে সেগুলো আসলে এখান থেকে হয়। এই কারণে এখানে যে জিনিসগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে মনে রাখবে। সেখানে আমরা প্রোটনের প্রকৃত ভর দেখলাম 1.673 × 10⁻²৪ গ্রাম, যেখানে তাদের আপেক্ষিক ভর হলো 1। আচ্ছা, এরপরে আমাদের সর্বশেষ যে কণিকাটা আছে মূল কণিকা সেটা হলো নিউট্রন। তো পরমাণুর যে মূল কণিকা কোনো আধান থাকে না তাকে আমরা নিউট্রন বলি। অর্থাৎ আমরা দেখলাম ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত, যেখানে প্রোটন পজিটিভ চার্জ যুক্ত, এবং এই যে নিউট্রন আছে সেটা হলো আধানবিহীন, অর্থাৎ এর কোনো চার্জ নাই। তাহলে আমরা এর বৈশিষ্ট্যগুলো যদি দেখি তাহলে সেখানে আমরা দেখবো এর কোনো মানে এর আধানের পরিমাণ কত, 0, এবং একে আমরা n দিয়ে প্রকাশ করা হয়। তো এর আপেক্ষিক আধানের পরিমাণও 0 হয়, এর আপেক্ষিক ভরের পরিমাণটা হয় হলো 0, আপেক্ষিক ভরের পরিমাণটা হয় হলো 1, যেখানে তাদের প্রকৃত ভরের মানটা হলো 1.675 × 10⁻²৪ গ্রাম। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি নিউটনের ভর হলো 1.675 × 10⁻²৪ গ্রাম, আর প্রোটনের ভর হলো 1.673 × 10⁻²৪ গ্রাম, যেখানে ইলেকট্রনের ভর ছিল 9.11 × 10⁻28 গ্রাম, এই ভরটা ছিল। তাহলে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি সব থেকে ভর বেশি হবে হলো নিউটনের, তারপরে ভর হলো প্রোটনের ভর, তারপরে সব থেকে কম ভর হলো ইলেকট্রনের। যদিও আমাদের প্রোটন এবং নিউটনের ভর কাছাকাছি, তবুও যদি আমরা তুলনা করি তাহলে সেখানে ক্ষেত্রে নিউটনের ভর সামান্য কিছুটা বেশি। আচ্ছা, তো এখানে ক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের হাইড্রোজেন ব্যতীত অন্য সকল পরমাণুতে আসলে নিউটন সংখ্যা থাকে। তো আজকে আমাদের লেকচারটি আসলে এই পর্যন্তই থাকবে। তো সেখানে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আসলে জেনেছি। তো এইখানে যেই জিনিসগুলো আমাদের আলোচনা করা হয়েছে প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস আসলে তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং বুঝে বুঝে পড়বে। দেখো এই যে তোমরা 9-10 এ পড়াশোনা করতেছো তার উপর ভিত্তি কইরাই তোমাদের আসলে ইন্টারের বেসিকটা কইরা উঠবে, এবং তোমরা জানো তোমাদের পরবর্তীতে একটা ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তো সেখানে তোমরা 9-10 এ আসলে যত ভালোভাবে বেসিক গুলো গইড়া উঠবা তত তোমরা আসলে ভালো করতে পারবা। এই কারণে যখনই যেই টপিকটাই পড়ার চেষ্টা করো না কেন সেগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে শেষ করার চিন্তা করো। ধন্যবাদ সবাইকে।